শেয়ার বাজারের যে টানাপোড়েন বর্তমানে চলছে, এই টানাপোড়েনটা কেন চলছে? শেয়ার বাজারের টানাপোড়েন শেয়ার বাজারের সৌন্দর্যের একটা অংশ, কিন্তু এই পতন যখন দীর্ঘায়িত হয় তখন এই পতনের আর এই শেয়ার বাজারের উত্থান এবং পতনের যে একটা সৌন্দর্য, এটা আর থাকে না। এখানে যে একটা থ্রিল থাকে সেটা আর থাকে না, সেটা অনেকটা হতাশায় পরিণত হয়। তো আমাদের বর্তমান বাজারে গত কিছুদিন যাবৎ যেভাবে নিয়মিত পতনের ধারাবাহিকতায় আমরা আছি, সেটা কোনোভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতির সাথে, বাংলাদেশের টোটাল যে অ্যাচিভমেন্টের সাথে আমাদের সাথে কোনোভাবে যায় না। তো আসলে আমাদের এখানে পতনের পিছনে মূল কারণ হলো যে কি, আমাদের বিনিয়োগকারীদের মন মানসিকতা যেমন একটা ইস্যু আছে। আমরা বিনিয়োগকারীরা এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের খুব বেশি আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই আমাদের এই মার্কেটে। আমাদের বিনিয়োগের ম্যাক্সিমাম খুব শর্ট টার্মে আমরা ক্যাপিটাল গেইন বা রিটার্ন চিন্তা করি বিদায় আমাদের এখানে আজকে পতনটা আরও বেশি ত্বরান্বিত হয়। আর বিশেষ করে পৃথিবীর সব দেশে ক্যাপিটাল মার্কেটে বলেন অথবা যে কোনো একটা পণ্য যদি আপনি বিক্রি করতে হয়, পণ্যটাকে পপুলার করতে হয়, মাছ পিপলদের সাথে জনপ্রিয় করতে হয়, এটার একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগে। এটার একটা মানুষের কাছে পণ্যটাকে আপনাকে পৌঁছে দিতে হবে, জনপ্রিয় করতে হবে। আমরা অলমোস্ট 18 কোটি জনসংখ্যার দেশ। আমাদের এখানে এখনও 1% জনসংখ্যার 1%কেও আমরা ক্যাপিটাল মার্কেটের সাথে ইনভলভ করতে পারি নাই সরাসরি, যেখানে ন্যূনতম অ্যাটলিস্ট দেশের জনসংখ্যার 20% ক্যাপিটাল মার্কেটে তার বিনিয়োগ থাকা উচিত ছিল। পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রায় প্রতিটি নাগরিকের কিছু না কিছু হলে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ থাকে। এই না পারার বিষয়টা আমাদের আজকে ক্যাপিটাল মার্কেটে দীর্ঘমেয়াদের পতনের মূল কারণ। আর মানুষ যেটা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করলে যে একটা রিটার্ন পাওয়া যায়, বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে একটা ডিভিডেন্ড আকারে হোক, ক্যাপিটাল গেইনের মধ্যে হোক, যে আকারে হয়, এই জিনিসগুলো মানুষের মধ্যে ওইভাবে পরিচিত হয়ে নেয়। আমরা বিনিয়োগটা আমাদের যে ক্যাপিটাল মার্কেটে যে সর্বোপরি যে গ্রাহক সংখ্যাটা বিশেষ করে একটা সীমাবদ্ধতার মধ্যে ঢাকা, চিটাগং বা তার আশেপাশে এই এক্সিস্টিং গ্রাহকগুলোর মধ্যে এটা এই হাউস থেকে ওই হাউসে ওই আরেক নতুন 55টা ব্রোকারেজ হাউস দিল। এই 55টা ব্রোকারেজ ধরেন এই ট্র্যাক যেটা দিচ্ছে, এই ট্র্যাকগুলো কোনো না কোনো ব্রোকারেজ হাউসে তারা বড়ই বিনিয়োগকারী ছিল, সেখান থেকে এসে তারা নতুন করে শুরু করছে। তাদের যে নতুন কোনো বিনিয়োগ আছে তা না। আমাদের ক্যাপিটাল মার্কেটে নতুন বিনিয়োগকারীর সন্ধান করতে হবে, নতুন বিনিয়োগকারীর সৃষ্টি করতে হবে সর্বোপরি ক্যাপিটাল মার্কেটকে ভালো রাখার জন্য। এই নতুন বিনিয়োগকারীর সন্ধানটা কীভাবে করবে? আজকে আপনি আমাদের অর্থনীতির সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি হলো যে কি, ভারতের অর্থনীতি আমাদের অর্থনীতির সাথে আরও বেটার পজিশনে গেলে আপনি চায়নার অর্থনীতির দিক থেকে দেখতে হবে। আমরা এখন আমাদের অর্থনীতির ভবিষ্যৎ দিকে আমরা তাকাই ভারত, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা আপনার এই সমস্ত দেশ, সিঙ্গাপুরের দিকে। আমরা কিন্তু পাকিস্তান, ধরেন শ্রীলঙ্কা, নেপাল, এদেরকে আমাদেরকে আইডল মনে করি না। আমরা ফরওয়ার্ড চিন্তা ভাবনা করতেছি। যে দেশে ধরেন 30,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু হতে পারে, বড় বড় আপনারা আজকে মেগা প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছে, সেখানে ক্যাপিটাল মার্কেটের সাইজ এত ছোট সাইজ থাকতে পারে না। ক্যাপিটাল মার্কেটের সাইজ এখনও আমার টোটাল জিডিপির 15%-এর উপরে যায় না। হ্যাঁ, তো এটা আপনি যদি আজকে সিঙ্গাপুরে দেখেন, এটা কেন যাচ্ছে না, এটা নিয়ে আমরা কিন্তু সর্বোপরি কোনো গবেষণা করি নাই, রিসার্চ করি নাই। আমরা সবসময় চিন্তা করতেছি মার্কেট খারাপ, সাময়িকভাবে বলতেছি বাংলাদেশ ব্যাংকে দোষারোপ করতেছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে দোষারোপ করতেছি, সরকারকে দোষারোপ করতেছি। সর্বোপরি এই মার্কেটটাকে ভালো করতে হলে আমাদের পলিসি মেকারদেরকে কাজ করতে হবে। পলিসি মেকারদের বলতে আছে ক্যাপিটাল মার্কেট এবং অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ অংশ ক্যাপিটাল মার্কেট, এটাকে প্রথম রিকগনাইজ করতে হবে। এখন বাংলাদেশের পলিসি মেকাররা যদি পলিটিশিয়ানরা যারা
আজকে পলিসি মেক করে, যারা যে লেভেলের নেতৃত্ব আছে, ওনাদেরকে বুঝতে হবে যে যে কোনো দেশে আপনার পুঁজিবাজার সেই দেশের অর্থনীতির আয়না। পুঁজিবাজারটা তার দেশের অর্থনীতিটা কোন লেভেলে আছে সেটা প্রকাশ করবে, কিন্তু বাংলাদেশে সেইভাবে আমি দেখিনি কখনো পলিসি মেকাররা ওইভাবে ভাবতেছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? হ্যাঁ, আজকে এই যে কারণে আমি কথাগুলো বলতেছি, আজকে চাইনিজ পুঁজিবাজারের উত্থানের পিছনে কি কি কাজ করছে। ইন্ডিয়ার পুঁজিবাজার আমাদের পুঁজিবাজার অলমোস্ট কাছাকাছি পজিশনে ছিল, সেখানে ইন্ডিয়ান পুঁজিবাজার কোথায় গেছে? আমি আপনাকে বলি, আমি যে কথাটা বলছি যে কোয়ালিটি সাপ্লাইয়ের মাধ্যমে ডিমান্ড ক্রিয়েট করা যায় যেমন সত্য, তেমনি ডিমান্ড ক্রিয়েট করার জন্য কাজ করতে হবে। গত 15 বছর যাবৎ আমার দেখা যে বাংলাদেশের পুঁজিবাজার, সেখানে সাপ্লাই নিয়ে যথেষ্ট কাজ করা হয়েছে। কোয়ালিটি অথবা লেস কোয়ালিটি অথবা একেবারে কোয়ালিটিহীন কিছু ধরেন কোম্পানি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড হয়েছে। এই সমস্ত ক্যাপিটাল মার্কেটে এনলিস্টের মাধ্যমে এবং পাশাপাশি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে, আপনার রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে প্রচুর শেয়ারের যোগান দেওয়া হয়েছে। কিন্তু ক্যাপিটাল মার্কেটে কি আদৌ নতুন কোনো বিনিয়োগকারী সৃষ্টি করার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে কিনা, কোনো ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী সৃষ্টি করা হয়েছে কিনা, আমরা বিদেশি বিনিয়োগকারীকে সেভাবে আমাদের দেশে নিয়ে আসতে পারছি কিনা, আমরা এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমি আপনাকে যে কথাটা বললাম, ফার্মাসিউটিক্যালস কোম্পানি বলেন, কনজিউমার প্রোডাক্ট বলেন, যত ভালো প্রোডাক্ট তৈরি করুক, ইফ দে ডোন্ট হ্যাভ এ কোয়ালিটি ডিস্ট্রিবিউশন চ্যানেল, দে ক্যানট রিচ দ্য ক্লায়েন্ট। তো আমার ক্যাপিটাল মার্কেটের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, এটা স্টাডি করতে হলে আমাকে চাইনিজ ক্যাপিটাল মার্কেট কীভাবে তার জনগণের কাছে পৌঁছে সেটা স্টাডি করতে হবে। এটা স্টাডি করতে হলে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, বোম্বে স্টক এক্সচেঞ্জ কীভাবে সারা ভারতবর্ষ সহ এনআরবি ইন্ডিয়ানদেরকে ক্যাপচার করছে, তাদেরকে বাংলাদেশে মানে তাদের মার্কেটে নিয়ে আসতে সাহায্য করছে। সেখানে দুইটা জিনিস কাজ করছে। একটা হলো যেন কি তারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর ক্রিয়েট করছে, সেটা হলো যেন কি তাদের সেখানে প্রচুর মিউচুয়াল ফান্ড কাজ করে, তাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বিশাল একটা সাপোর্ট আছে, তাদের বলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড থেকে হিউজ ইনভেস্টমেন্ট আসতেছে। ফলে তাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টরের সব পরিমাণ প্রায় টোটাল মার্কেটে 10 to 15% কাছাকাছি। মার্কেটের এই অবস্থায় স্থিতিশীল মানে করতে হলো, অর্থাৎ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কি করা যেতে পারে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। দীর্ঘমেয়াদে মানে এই বাজারের স্থিতিশীলের জন্য কী কাজ করতে হবে। আমি আমার লাস্ট 2-3 ইয়ার্স আমি আমার ইন্ডিয়ান বাজারের উপরে, চাইনিজ বাজারের উপরে মোটামুটি পড়াশোনা করছি। তুরস্কের পুঁজিবাজার নিয়ে কাজ করছি। সেখানে বাজারকে প্রসারিত করার কোনো বিকল্প নাই। বাজারকে স্থিতিশীল করতে হলে আপনার প্রান্তিক জনগোষ্ঠীকে ক্যাপিটাল মার্কেটের আওতায় নিয়ে আসতে হবে। আমি আজকে ব্যাংকিং সেবা যদি আমি গ্রামগঞ্জে পৌঁছে দিতে পারি, আমি ক্যাপিটাল মার্কেটের সেবা কেন গ্রামগঞ্জে পৌঁছে দিতে পারবো না? আজকে মুদ্রা বাজার আর পুঁজিবাজার দুইটা অর্থনৈতিক পরিপূরক একে অন্যের। মুদ্রা বাজার এবং পুঁজিবাজার, মুদ্রা বাজার হলো যেন কি দেশের অর্থনীতিকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিবে, আর পুঁজিবাজার দেশের অর্থনৈতিক ভিত্তি স্থাপন করবে। দেশের বড় বড় শিল্প কারখানা, বড় বড় মেগা প্রজেক্টগুলো পুঁজিবাজারের মাধ্যমে ছোট ছোট জনগণের সঞ্চয়কৃত বিনিয়োগের এখানে আসবে। এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে আমাদের পুঁজিবাজারের মাধ্যমে। সেখানে পৃথিবীর সব দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অর্থের সংস্থান করে পুঁজিবাজার, আর আমাদের এখানে ঠিক উল্টো, ব্যাংকে 10 থেকে 12% লোন নিয়ে আমরা আজকে ইন্ডাস্ট্রিতেই বিনিয়োগ করতেছি। তো ফলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে সিক হয়ে যাচ্ছে, মানে বিশাল কারণে। পুঁজিবাজার নির্ভর অর্থনীতি চিন্তা করতে হবে আগে পলিসি মেকারদের, পলিটিশিয়ানদেরকে দেখতে হবে, চিন্তা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে, আমাদের দেশের কোনো বড় সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছাড়া হয় না।
আজকে বাংলাদেশের যত অ্যাচিভমেন্ট হয়েছে ম্যাক্সিমাম মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে হয়েছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে হয়েছে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন তারাও বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে চিন্তা করবে। বাংলাদেশের পুঁজিবাজারের যে স্থিতিশীলতার কথা বলতেছে, এই স্থিতিশীলতার মধ্য দিয়ে দুইটা কাজ করা যাবে। একটা, বাংলাদেশের পুঁজিবাজারে এখানে আরও 10 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যাবে, এবং পাশাপাশি পুঁজিবাজারের সাইজ হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের টোটাল জিডিপির 50 থেকে 60% গিয়ে দাঁড়াবে। তাহলে কী করতে হবে? আপনি আজকে ইন্ডিয়ান এক একটা ব্রোকারেজ হাউসে দেখেন, ইন্ডিয়ান এক একটা ব্রোকারেজ হাউসে শুধু অথরাইজড অফিসারের সংখ্যা হলো যে 1,20,000 থেকে 25,000 পর্যন্ত আছে। তো তাহলে আমি টোটাল ইন্ডিয়ান একটা ব্রোকারেজ হাউসের অর্ধেকেরও কম, তাহলে আমি কিভাবে স্থিতিশীল পুঁজিবাজার বাংলাদেশে প্রত্যাশা করি? আজকে বাংলাদেশের অর্থনীতি ঢাকা চিটং কেন্দ্রিক না, বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রত্যেকটা জেলার লোকজনের ক্রয় ক্ষমতা আছে। প্রত্যেকটা জেলার লোকজন 10 লাখ, 20 লাখ, 50 লাখ করে বিনিয়োগ করার মতো ক্যাপাসিটি আছে। এরকম লোকের সংখ্যা খুব কম না, অনেক। তো আমি বিজনেসটাকে যদি এক্সপান্ড না করি, আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে ঠিক না করি, আমি বিজনেসটাকে প্রসারিত করতে পারবো না। প্রসারিত না করতে পারলে এই বিজনেস, এই পুঁজিবাজার কখনো বাংলাদেশে এস্টাবলিশড হবে না। সাময়িক ভাইব্রেশনের জন্য আমাদের যারা ধরেন স্টেক হোল্ডার আছেন, স্টেক হোল্ডার বলেন অথবা রেগুলেটরি বলেন, ওনারা সাময়িক ভাইব্রেশন চিন্তা করে বাংলাদেশ ব্যাংকের নিয়ে আমরা কথা বলি, বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা মিনতি জানাই, আমরা অর্থ মন্ত্রণালয়ে মিনতি জানাই, কিন্তু আমাদের মূল কাজটা করতে হবে, আমাদের মার্কেট প্রফেশনাল ক্রিয়েট করতে হবে। প্রতিটা ব্রোকারেজ হাউসকে মার্কেট প্রফেশনাল ক্রিয়েট করার জন্য একটা ফাইন্যান্সিয়াল পলিসির মাধ্যমে যেতে হবে। সেখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন্ট্রোডিউসের মাধ্যমে, মার্কেট প্রফেশনাল ক্রিয়েট করার মাধ্যমে দেশের আনাচে কানাচে পুঁজিবাজারকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। শুধু ব্রাঞ্চ নির্ভর করে পুঁজিবাজারে প্রসারিত করা যাবে না, কারণ এক একটা ব্রাঞ্চ যদি একটা ব্রোকারেজ হাউস ব্রাঞ্চ করতে যায়, তাহলে ব্রাঞ্চ করি, সমস্ত ম্যান পাওয়ার কমপ্লিট করি, তারপরে রিনোভেশন, অফিস ভাড়া দেওয়ার পরে সে 1 বছরের মাথায় গিয়ে তার ওয়ার্ক স্টেশনের বা ব্রাঞ্চের পারমিশন পায়। তাহলে এই বিশাল বিনিয়োগের এটা দায়িত্বটা কে নেবে? সেক্ষেত্রে আমি মনে করি রেগুলেটর সহ সমস্ত স্টেক হোল্ডারদের এটা চিন্তা করা উচিত, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে ওপেন করে দেওয়া। আমি ওপেন করে দেওয়া, জাস্ট যে কোনো লোক যে কোথাও থেকে অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এখন এনআইডি সাথে কানেক্টেড করে দিতে হবে এই জিনিসগুলো। এনআইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করে দিলে একটা লোকের ট্রেস অটোমেটিকলি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে, কারণ ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের টাকা অটোমেটিকলি ব্রোকারেজ হাউসের সাথে কানেক্টেড হয়ে যাবে, আমাদের বিকাশ নগদগুলোকে আমরা কাজে লাগাইতে পারি। সেক্ষেত্রে আমরা শুধু ব্রাঞ্চ নির্ভর না করে আমরা ডিজিটাল আউটলেট করার সুযোগ করে দিতে পারি। এক একটা ব্যাংকের 100টা 200টা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে একটা ডিজিটাল আউটলেট করে এজেন্ট ব্যাংকিংয়ের পাশাপাশি এজেন্ট ব্যাংকিংয়ের এখানে আমার একটা ক্যাপিটাল মার্কেটের জন্য ডিজিটাল আউটলেট করার সুযোগ দিতে পারে। ফলে যখন আপনি ধরেন 18 কোটি জনসংখ্যার 1,80,00,000 লোকের মধ্যে যখন একটা শেয়ারের ক্ষুদ্র অংশ চলে যাবে, তো চাইলেও ওই শেয়ারটাকে সহজে আপনার বায়ারলেস করা যাবে না, সেলার লস করা যাবে না। এখানে টোটাল মার্কেটের ডিমান্ডটা যেমন ক্রিয়েট হবে, তেমনি আমরা কোয়ালিটির সাপ্লাইয়ের মাধ্যমে দেশের শিল্পায়নের জন্য পুঁজি সংস্থান করতে পারবো। আচ্ছা, সম্প্রতি T1 সেটেলমেন্ট নিয়ে একটা কথা প্রায়শই বলা হচ্ছে। এটা যদি হয়, বাজারের জন্য কতটা চ্যালেঞ্জ হবে এই মুহূর্তে? প্রতিটা নতুন কোনো কিছু যে কোনো সময়ে চ্যালেঞ্জিং থাকে, চ্যালেঞ্জ ওভারকাম করতে হয়। এখানে মেরিট ডিমেরিট থাকবে। এখানে পৃথিবীর বড় বড় ব্রোকারেজ হাউসগুলো দেখেন, সব জায়গায় কিন্তু মানে আপনি কেনার পরে আপনি বিক্রি করতে পারবেন, ম্যাচিউর থাকে। মানে তো T1-এ ডাইনামিজমটা আসবে, আমাদের ভলিউম বাড়বে, এটাতে কোনো নেই, ডাউট নেই। কিন্তু এটা করার জন্য যেটা করা দরকার হলো যে আপনার T1 আমার বাজারের ধরেন আজকে যেখানে 1,000 কোটি টাকা ট্যাড হইতেছে, সেখানে হয়তো 1,500 কোটি টাকা ট্যাড বাড়বে। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে T1 করার আগে আমার অনেকগুলো কাজ করার আরও দরকার ছিল। বাজারটাকে প্রসারিত করার দরকার ছিল, বাজারের বিনিয়োগকারীর সংখ্যা
একটা সার্টেন বিনিয়োগকারীর টার্গেট করা উচিত ছিল বাংলাদেশ পুঁজি বাজারে, যে আগামী এত বছরের মধ্যে 1 কোটি বিনিয়োগকারী হবে, হ্যাঁ, বা 2 কোটি বিনিয়োগকারী হবে। সেগুলো আমরা না করি, আমরা কাজ করতেছি T1 করা নিয়ে। তো T1ও এটা একটা ভালো মাইলফল। T1 করতে পারলে আমরা আমাদের লিকুইডেশনটা আরও বেড়ে যাবে, সহজে বিদেশি বিনিয়োগগুলো এটাতে আকৃষ্ট হতে পারে। বাট এটা মেরিট এবং ডিমেরিট দুইটাই আছে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে আছেন, এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ দেবেন? বিনিয়োগকারীদের জন্য একটাই ফর্মুলা আমার কাছে, আপনি ভালো কিছু শেয়ারে বিনিয়োগ করেন। সেটা ভালো বলতে আমি শুধু মানে শেয়ারের আর্নিং বলবো না, ভালো শেয়ার বলতে মার্কেটের রিপুটেশন, কোম্পানির কর্পোরেট রিপুটেশন, পাশাপাশি ডিভিডেন্ড ইয়ার, এবং পাশাপাশি ওই কোম্পানির শেয়ার প্রতি এনএভি পজিশনটা দেখেন। তারপরে সর্বোপরি মার্কেটে শেয়ারটা লিকুইডেশনের কতটুকু সম্ভব, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই সমস্ত দেখে শেয়ারটা কেনার পরে কি ফ্যাশনস অ্যান্ড ফ্যাশনস ধৈর্য ধারণ করতে হবে। আপনি ডিটারমাইন হন যে আপনি এমন শেয়ার কিনবেন শেয়ারটা না বাড়া পর্যন্ত আমি সেল করব না। এবং আপনি আপনার বিনিয়োগকারীদের প্রতি আমার আরও একটি রিকোয়েস্ট, আপনি আপনার সর্বস্ব পুঁজিবাজারে বিনিয়োগ করিয়েন না, যেটা আপনার ডে টু ডে ব্রেড অ্যান্ড বাটার এফেক্ট করবে। কারণ তাহলে অনেক সময় আপনার প্রয়োজনের তাগিদে আপনাকে হয়তো এক্সপেক্টেড ক্যাপিটাল গেইন বা ডিভিডেন্ড নেওয়ার আগে হয়তো আপনাকে বিক্রি করে হতে পারে। তো এই পুঁজিবাজারে মানে এখনও আর্ন করার যথেষ্ট স্কোপ আছে, ক্যাপিটাল গেইনের যথেষ্ট স্কোপ আছে। বাংলাদেশের পুঁজিবাজার এখন আমি মনে করি আন্ডার ভ্যালুড। এখানে মূল জিনিসটা হচ্ছে কি, পড়াশোনা করতে হবে। একটা বিনিয়োগকারী যখন ধরেন একটা মুদি দোকান দিয়ে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে একটা ফার্মেসি দেয়, সেখানে সে প্রচুর সময় দেয়, স্টাডি করে তার সোর্স অফ গুডসগুলো কোত্থেকে কমে পাওয়া যায়। ঠিক এখানেও একটু পড়াশোনা করতে হবে, এটা নিয়ে স্টাডি করতে হবে, সময় দিতে হবে।